সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও নতুন করে শ্রমবাজার খোলার আশা। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে। অভিযোগ, জামায়াতের রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রীর। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, দাবি পুলিশের। সর্বোচ্চ সতর্ক থাকার ঘোষণা। এবং ফুটবল বিশ্বকাপে রাতে মুখোমুখি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। সকাল 6:30টায় হাইতির প্রতিপক্ষ ব্রাজিল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটি হবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তার প্রথম বিদেশ সফর। পূর্ব ঘোষণা অনুযায়ী 21 ও 22 জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর 23 জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিং যাবেন এবং 26 জুন ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সাথে সম্পর্কের গতি আরও বাড়বে, যার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান ও বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্র তৈরির সুযোগ হতে পারে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় গণরায় উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। আজমির ইসলামের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারকে ঘোষণা করেন দলের প্রধান। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থী ঘোষণা করছে। বক্তব্যে তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার ষড়যন্ত্র সবাইকে নিয়ে রুখে দেওয়ার প্রত্যয় জানান ডক্টর শফিকুর রহমান। প্রায় 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলো বাস্তবায়ন করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে শত বাধা উপেক্ষা করে জামায়াত অসৎ নেতৃত্বের পরিবর্তন করবে বলে মন্তব্য করেন তিনি। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দেশের রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত, প্রতিহিংসা ভুলে গিয়ে সবাইকে সাংস্কৃতিক ঐতিহ্য পালনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের কাবাব চত্বরে ফল উৎসব 2026 অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ফলের পুষ্টিগুণ, বৈচিত্র্য ও ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবগত করতে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। দেশি ফল নিয়ে এমন আয়োজন দেশের সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে পরিচিত করতে ভূমিকা রাখবে। সবাইকে দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার প্রতি উৎসাহিত করেন তিনি। শুধুই ক্ষমতা দখল করার জন্য দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা, এর মধ্যেই একটা বিনোদন, এটা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। বরঞ্চ আপনাদের এই ছোট্ট আয়োজনকে এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং এটাকে নিচের দিকে নিয়ে যাওয়া, তৃণমূল পর্যায়ে এই মনোজগৎকে নিয়ে যেতে পারাটাই একটা সুস্থ জাতির সুস্থ মনোজগতের প্রমাণ মিলবে। প্রতিবেদন পেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনায় একনেকে পাশ করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে তারা এই কথা বলেন। এ সময় বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্পের 70 থেকে 80% কাজ শেষ করার আশা প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে টেকনিকে পাশ করানো সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এদিকে রাজধানীর ওয়ারিতে 3 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র মাদক চক্রের কথিত গডফাদার অটো সজলকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। এমদাদুল হক খানের প্রতিবেদন। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত কমিশনার জানান, ওয়ারি এলাকার শীর্ষ সন্ত্রাসী অটো সজলকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি থানা পুলিশ। সেখান থেকে 2টি টরাস ব্র্যান্ডের পিস্তল, 4টি ম্যাগাজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে গুলির ঘটনায় জড়িত বলেও জানান তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারি বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এ সময় পুলিশের অস্ত্র লুটের ঘটনায় তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত কমিশনার। প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব। তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বাড়তি নিরাপত্তা নেয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রোহিঙ্গা নারী কিশোরীদের অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাবে বাংলাদেশের উদ্বেগও তুলে ধরেন তিনি। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোসোক হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। এ সময় রোহিঙ্গা নারী কিশোরীদের অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাবে বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানান তিনি। On humanitarian responses, I must also highlight the Rohingya crisis, which Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. Let us move together from promises to concrete action. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। The international community must therefore prioritize accountability for violations regardless of where they occur or who commits them. Women play a crucial role in humanitarian response and peace building, enhancing trust, access and operational effectiveness on the ground. আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। People-centered foreign policy. রুমানা রুমা, মোহনা সংবাদ।
ভরা মৌসুমে হঠাৎই বেড়েছে চালের বাজার। মান ভেদে কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। সরবরাহ ঘাটতির চাপে বেড়েছে মুরগির দামও। বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। মাছে ভাতে বাঙালি প্রবাদের দেশে নিম্ন আয়ের ক্রয় ক্ষমতার বাইরে বেশিরভাগ মাছ। তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। বরাবরের মতোই চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই ব্যবসায়ীদের কাছে। গেল এক সপ্তাহ ধরে কেজি প্রতি দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। সরকারি সংস্থা টিসিবির তথ্য মতে গেল এক বছরে মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সরু চালের দাম এক মাসের ব্যবধানে বেড়েছে 1.29%। আমাদের চড়া দাম দেখে না লাগে, কৃষক হাঁটতেছে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য তাদের দামে। কেজিতে আমরা 4 টাকা বাড়ছে, 4 টাকা বাড়ছে, কোনো না 3 টাকা বাড়ছে, কোনো না 5 টাকা বাড়ছে, এরকম। কলার চাল প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, লেয়ারের দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত, আর সোনালী মুরগি কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে ঈদের আগে গরুর মাংসের দাম বাড়লেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিক্রি হচ্ছে 820 থেকে 850 টাকায়। হাটে গরু পাওয়া যাচ্ছে না, এই জন্য কমে না, গরু নাই। আমাদের মতো সবারই কষ্ট হয়, যেহেতু ব্রয়লার মুরগি সবাই খায়, মধ্যবিত্ত যারা আছে। ব্রয়লার গ্যাসের সপ্তাহ আসলে 150, এই সপ্তাহে 160। বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। নদীর মাছের দাম মধ্যবিত্তের নাগালে নেই, আর বেশিরভাগ চাষের মাছ নিম্ন আয়ের ক্রয় ক্ষমতার বাইরে। নদীর মাছগুলোর দামটা অতিরিক্ত পরিমাণে বেশি, আর আজকে যেহেতু অফ ডে, শুক্রবার দিন, এই তুলনায় আজকে দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মাছের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। মধ্যবিত্ত বা গরিব মানুষের নাগালের মধ্যে নেই, এটা তাদের নাগালের অনেক বাইরে চলে গেছে। এটা একটা উচ্চবিত্ত মানুষ হলে খাওয়া সম্ভব হয়। তবে ঈদের 2 সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমেছে। বরবটি, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা ও পেঁপে 40, কাঁকরোল, করলা, ছোট লাউ 60, পটল 35 ও ঢেঁড়স 50 টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজার তো এক এক সময় এক এক রকম হয়, সেক্ষেত্রে গত দিনের তুলনায় আজকে 10-20 টাকা কম আছে। কেজিতে আপনার 20-30 টাকা কমছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে ভেজাল খাদ্যপণ্য বাজারজাত করতে মরিয়া হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদহীন ও ক্ষতিকারক রাসায়নিকে তৈরি এসব খাবারে বাড়ছে মৃত্যু ঝুঁকি। ফুটপাত থেকে শুরু করে শহরের নামি দামি কারখানার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করলেও লাগাম টানা সম্ভব হয়নি ভেজাল খাবার তৈরির। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন্তু আনোয়ার। প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের অন্যতম শীর্ষকেন্দ্র নারায়ণগঞ্জ। গত কয়েক দশকে এখানে জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ, আর বিপুল এই জনসংখ্যার চাহিদাকে পুঁজি করে জেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে মিষ্টির দোকান, বেকারি ও রেস্টুরেন্ট। অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে মেতেছে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিক্রির নীল নকশায়। ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের শোরুমে চলছে বিষের কারবার। যে হারে খাদ্যের ভেজাল চলছে, বাচ্চা বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে যায়। এই বিষাক্ত জিনিস খাওয়ার কারণে ডাক্তার কাছে যাইতে হয়। আমাদেরকে এই সব খাদ্য খাওয়াইয়া তিলে তিলে ধ্বংস করতে আছে। সম্প্রতি প্রশাসনের বেশ কিছু অভিযানে বেরিয়ে এসেছে থলে থেকে বিড়াল। কেক, মিষ্টি, ফাস্টফুড কিংবা লাচ্ছা সেমাই, প্রায় প্রতিটি খাবারেই মিলছে নিষিদ্ধ টেক্সটাইল রং, কেমিক্যাল ও মেয়াদ উত্তীর্ণ উপাদান। ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত এসব বিষাক্ত খাবার মানুষের লিভার ও কিডনি বিকল করে দিচ্ছে। বাড়ছে অকাল মৃত্যুর কারণ, যা সবচেয়ে বড় শিকার কোমলমতি শিশু ও বৃদ্ধরা। খাবারের মধ্যে আর্টিফিশিয়াল যেসব রং এবং মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ইউজ করা হচ্ছে, সেগুলা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিডনি এবং লিভার ড্যামেজ হওয়া, আর বড়দের লিভার, কিডনি এবং পার্কিনসনের বিভিন্ন রোগ বিসুখ হওয়ার জন্য এটা দায়ী। ক্যান্সারের প্রবৃদ্ধি যেটা হয়েছে সেটা নিশ্চিতভাবে এইসব কেমিক্যালের সাথে জড়িত। সচেতন মহল ও অপরাধ বিশ্লেষকদের মতে ভেজাল বিরোধী বর্তমান আইনটি অপরাধের তুলনায় অত্যন্ত দুর্বল। নামমাত্র জরিমানা করে এই অপরাধের লাগাম টানা অসম্ভব। যারা খাদ্যে ভেজাল করে তারা যদি তাদেরকে যদি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডের বিধান করে আইনটা সংশোধন করা হয়,
তাহলে কিন্তু খাদ্য ভেজালটা অনেকটাই কমে আসবে। শিশু খাদ্যে ভেজাল করতে না পারে, এটার জন্য যথেষ্ট তদারকি দরকার এবং সামাজিক সচেতনতা দরকার। নিয়মিত অভিযানের দাবি করে স্থানীয় প্রশাসন বলছে খাদ্যে ভেজালকারীদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না। কার্যক্রম চলমান আছে এবং যে যদি অনিয়ম পাই, আইনের যদি ব্যর্থ হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যর্থ হলে সেগুলো আমরা আইনজীবী ব্যবস্থা নিচ্ছি। আমরা সতর্কতামূলকভাবে এখন ব্যবস্থা নিচ্ছি। যদি এরকম কন্টিনিউ চলমান অবস্থা থাকে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। শুধু সাময়িক জরিমানা কিংবা লোক দেখানো অভিযান নয়, অসাধু সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় আইনের কঠোর প্রয়োগ ও নিয়মিত নজরদারির প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় 1174 জনের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাসপাতালে ভর্তি হয়েছেন 75,156 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 71,396 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে এ রোগে মৃতের সংখ্যা 670 জনে পৌঁছেছে। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে বাংলাদেশে পুশিনে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। অন্যদিকে গেল মধ্যরাতে লালমনিরহাটের কালীরহাট সীমান্তের ওপারে মিলপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা কাঁটা তারের বেড়ার গেট দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়। পরে ওই 3 জনকে দেশটির অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক সমীকরণের আভাস। আরব সাগরের সীমানা ছাড়িয়ে এবার বঙ্গোপসাগরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে চায় পাকিস্তান। গোয়েন্দা ও সামরিক সূত্রগুলো বলছে এই অঞ্চলে স্থায়ীভাবে আধুনিক সাবমেরিন মোতায়েনের একটি গোপন পরিকল্পনা করছে ইসলামাবাদ। মূলত ভারতকে কৌশলগত চাপে রাখা এবং মিত্র চীনের প্রভাবকে শক্তিশালী করতেই পাকিস্তানের এই তৎপরতা। আরও জানাচ্ছেন রুমানা রুমা। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করতে যাচ্ছে পাকিস্তান। সদ্য নির্মিত চীনা পিএনএস হ্যাঙ্গর সাবমেরিনের মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের কৌশলগত ও সামরিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে এই পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। শ্রীলঙ্কা ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মর্নিং এর প্রতিবেদনে বলা হয়, নতুন সাবমেরিনটিকে পাকিস্তান নৌবাহিনীর জন্য গেম চেঞ্জার হিসেবে আখ্যা দিয়েছেন কমোডর ওমর ফারুক। তিনি জানান, পাকিস্তান মোট 8টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। ইন্ডিয়া টুডের তথ্য মতে চলতি বছরের এপ্রিলে চীনে কমিশন প্রাপ্ত হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনটি গেল সপ্তাহে করাচিতে পৌঁছেছে। পাকিস্তান নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এখন আরব সাগরের গণ্ডি পেরিয়ে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে নিজেদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। বঙ্গোপসাগরে পাকিস্তানের সাবমেরিন মোতায়েনের চেষ্টা ভারতের জন্য বড় উদ্বেগের কারণ। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি স্থায়ী সামরিক উত্তেজনা তৈরি হতে পারে, যা পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দেবে। স্বাভাবিকভাবেই হাত গুটিয়ে বসে নেই নয়াদিল্লি। পাকিস্তানের এই সম্ভাব্য তৎপরতার ওপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা এনটিএ সাবমেরিন বা সাবমেরিন বিধ্বংসী নজরদারি জোরদার করেছে। তবে এই টানাপোড়েনে উদ্বেগ রয়েছে বঙ্গোপসাগরের অববাহিকায় থাকা অন্য রাষ্ট্রগুলো। তারা চায় এই সমুদ্রপথ যেন কেবলই বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মুক্ত ও নিরাপদ থাকে, কোনো পরাশক্তির সামরিক প্রতিযোগিতার ক্ষেত্র না হয়। ভারতের সামরিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই পদক্ষেপ বঙ্গোপসাগরের সামরিক ভারসাম্য রাতারাতি বদলে দেওয়ার মতো না হলেও এটি ভারতের জন্য কৌশলগত অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। রুমানা রুমা, মোহনা সংবাদ। ইসলামাবাদ সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দর ও উপকূল থেকে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলার জেরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করেছে ইরান। আর চুক্তি পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর করার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট।
ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় সব ধরনের নৌযানের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোতে যাওয়া কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজের চলাচলে মার্কিন বাহিনী আর কোনো বাধা দেবে না। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলার জেরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করেছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে সফর করার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এই আলোচনা আজ হওয়ার কথা ছিল। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি নিয়ন্ত্রিত নিরাপত্তা অঞ্চলের একটি নতুন ও সম্প্রসারিত মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তারা আপাতত এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। তাছাড়া এই অঞ্চলের বাইরে হামলা চালানোর সম্ভাবনা তারা নাকচ করেনি। এছাড়া ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন কাজা কালাস। চলমান অস্থিরতার মধ্যে হরমুজের উপর নির্ভরতা কমাতে নতুন অবকাঠামো তৈরি করছে আরব আমিরাত। এসব অবকাঠামোর মধ্যে রয়েছে নতুন পাইপলাইন, বন্দর এবং রেলপথ। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও নতুন করে শ্রমবাজার খোলার আশা। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে, অভিযোগ জামায়াতের। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রীর। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, দাবি পুলিশের। সর্বোচ্চ সতর্ক থাকার ঘোষণা। এবং ফুটবল বিশ্বকাপে রাতে মুখোমুখি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। সকাল 6:30টায় হাইতির প্রতিপক্ষ ব্রাজিল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।